এইটা আমার শোনা ওয়ান অফ দ্য মোস্ট হরিফাইং কেস। ও আমার বিছানার নিচেই আছে। বিছানার নিচে ওই ধুলোর উপর স্পষ্ট দুটো হাতের ছাপ। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগের পার্টে আমি তোমাদের বলেছিলাম সেই ভয়াবহ রাতে সঙ্গীতা আর পিয়ুষের সাথে যেসব হাড় হিম করা ভুতুড়ে ঘটনা ঘটছিল। সেই শীতের রাতে সঙ্গীতা আঙুল দিয়ে ইশারা করাতে পিয়ুষ ওর বিছানার উপর উপুর হয়ে বসে ঝুঁকে সঙ্গীতার বিছানার নিচে দেখার চেষ্টা করছিল কাউকে। আর সঙ্গীতা সেই বিছানার উপরে বসে ভয়তে ঠক ঠক করে কাঁপছিল। এই অবধি আমি তোমাদের আগের পার্টে শুনিয়েছিলাম। যারা এখনো আগের পার্টটা শোনোনি তারা চ্যানেলের লিঙ্কে গিয়ে এক্ষুনি শুনে নাও, তাহলে বুঝতে পারবে যে পিয়ুষ কাকে বা ঠিক কী দেখার চেষ্টা করছিল আর ওই রাতে হয়েছিলটাই বা কি ওদের সাথে সেই রহস্যময় বাড়িতে। আমি আগের অংশে যত অবধি বলেছিলাম তারপর থেকেই শুরু করছি। চলো তাহলে শুরু করা যাক। পিয়ুষ খুব ভয়ে ভয়ে ওর দিদির বিছানার নিচে দেখার চেষ্টা করলো, কিন্তু অত অন্ধকারে শুধু ফ্ল্যাশ লাইটের আলোতে কিছুই দেখতে পেল না। বিছানার নিচটা পুরোটাই অন্ধকার। দিদি, কি হয়েছে কিছু বল, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ভীষণ অন্ধকার, বিছানার নিচে কি আছে, কেন দেখতে বলছিস? ফিসফিস করে পিয়ুষ জিজ্ঞেস করলো, যেন কাউকে লুকিয়ে জিজ্ঞেস করছে যাতে সে শুনতে না পায়। ওর দিদি তখনও ভয়তে সিটিয়ে আছে, চোখ মুখ ফ্যাকাশে, আর কাঁপা কাঁপা গলাতে বলছে, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, ভীষণ ভয় করছে। ও আমার বিছানার নিচেই আছে, আমি পরিষ্কার শুনেছি ওকে আসতে, আর আমি অনুভব করেছি ও বিছানার নিচেই আছে। তাড়াতাড়ি কিছু কর ভাই, আমার ভীষণ ভয় করছে, আমি আর পারছি না। পিয়ুষের তো এইসব শুনেই ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তবু মনে যত সম্ভব সাহস অর্জন করে ও বিছানা থেকে খুব আস্তে আস্তে নামার জন্য সতর্কভাবে পা বাড়াতেই সঙ্গীতা বলল, খবরদার না, খবরদার না ভাই, নিচে পা রাখিস না, ও বিছানার নিচেই আছে, তুই ভুলেও নামিস না এখন, ও এখানেই আছে, আমার বিছানার নিচেই আছে। পিয়ুষ চমকে উঠে তাড়াতাড়ি করে পাটা তুলে নিল। আরে কিচ্ছু হবে না, আমাকে লাইটটা জ্বালাতে হবে, তাহলে তো বুঝতে পারবো কি হচ্ছে। তুই ভয় পাস না, কান্নাকাটিও করিস না, আমি আছি তো দিদি, কিচ্ছু হবে না। মনের মধ্যে ভয় জাঁকিয়ে বসেছে, কিন্তু উপর উপর দেখাচ্ছিল না, যাতে তার দিদি একটু সাহস পায়। তারপর পা টিপে টিপে নামলো বিছানা থেকে। বলে না যে জানা শত্রুর থেকে অজানা বা অদেখা বিপদের ভয় অনেক বেশি পায় মানুষ, সেটাই হচ্ছিল ওদের সাথে। তারপর তাড়াতাড়ি করে গিয়ে লাইটটা জ্বালাতেই সঙ্গীতা লাফিয়ে বিছানা থেকে নিচে নেবে পিয়ুষের পাশে গিয়ে দাঁড়ালো। ওদের দুজনের দৃষ্টি তখন সেই খাটের দিকে, যেটার নিচে কিছু তো আছেই। পিয়ুষ ওর দিদিকে ওখানেই দাঁড়াতে বলল এবং ও নিজে এগিয়ে গেল সেই বিছানার নিচটা দেখবে বলে। তারপর হাঁটু গেড়ে বসে ঝুঁকে গিয়ে বিছানার চাদরটা বেশ ভয়ে ভয়ে তুলল।
কিন্তু না, কিছুই নেই সেখানে, ফাঁকা, সেখানে কেউ নেই। সাথে সাথে ও সঙ্গীতার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল কিচ্ছু নেই। সঙ্গীতা তো এতক্ষণ ভয়তে পুরো পাথর হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তবুও যেন ওর মন সায় দিচ্ছে না যে সেখানে কেউ নেই। ও স্পষ্ট শুনেছে এবং অনুভব করেছে, ও এতটাই শিওর যে সেখানে কেউ তো ছিল। এখনো বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তোর মোবাইলটা দে, আমি একবার ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভালো করে দেখে নিচ্ছি। এই বলে ওর দিদির মোবাইলটা নিয়ে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিচু হয়ে বিছানার নিচে তাকাতেই যেন চমকে উঠল পিয়ুষ। বড় বড় চোখ করে তাকালো সঙ্গীতার দিকে। একবার এদিকে আয়। ওর গলার স্বরে তখন ভয় স্পষ্ট। সঙ্গীতা নিজেও ভয় কাঁপছিল ওর চোখ মুখ দেখে। তারপর আস্তে আস্তে গিয়ে বিছানার নিচে তাকাতেই ওর বুকটা ছ্যাঁত করে উঠল। বিছানার নিচে ওই ধুলোর উপর স্পষ্ট দুটো হাতের ছাপ। শুধু তাই নয়, কিছু যে ঘষে ঘষে ঢুকেছে সেটা ধুলোর উপর দাগ দেখলেই বোঝা যাচ্ছে। ওইটুকু জায়গায় ধুলোটা মুছে গেছে, কিন্তু অদ্ভুত সেই আকৃতি, অদ্ভুত গঠনের কিছু যেন ঘষে ঘষে ঢুকেছে। ওরা দুজনেই এটা দেখে একে অপরের দিকে ভীত চোখে তাকালো। তারপর ধড়পড় করে উঠে বসলো বিছানাতে। এইসব কি হচ্ছে কি এই বাড়িতে? শুধু কি আমাদের সাথেই হচ্ছে? মা বাবার সাথে হলে তো ওরা নিশ্চয়ই জানাতো বল। এই যে আপনা আপনি ছিটকুনি খুলে যাওয়া, দরজা খুলে যাওয়া, আর তারপর ওই হামাগুড়ির শব্দ, আর এখন যা দেখলাম। এই বলে চুপ করে গেল সঙ্গীতা। সত্যি বলতে আমার নিজের বিশ্বাসই হচ্ছে না এইসব ভুতুড়ে ঘটনা আমাদের সাথে ঘটছে, আর আমি এটা নিজের চোখে দেখছি। আচ্ছা, আমাদের কোনো ক্ষতি হবে না তো রে? এই যে হাতের ছাপ, এরকম ঘষা ঘষা দাগ, এইসবের মানে কি? আমার ভীষণ ভয় করছে রে, দুশ্চিন্তা হচ্ছে দিন দিন আরো খারাপ দিকে যাবে না তো? চিন্তিত গলায় বলল পিয়ুষ। এবার ওরা ঠিক করলো যে একটা সময় দেখে ওরা সবটা বলবে ওদের মা বাবাকে। কিন্তু যদি ওরা হেসে উড়িয়ে দেয় বা বিশ্বাসই না করতে চায়, কিংবা যদি খুব চিন্তিত হয়ে পড়ে, টেনশন করে, এইসব ভেবেই ওরা দোনোমনো করছিল। কিন্তু এবার না বললে যদি বিপদ আরও বাড়ে, তাই শেষমেশ ঠিক করলো একটা সময় করে বলেই দেবে। আর যাই হয়ে যাক, এই ঘরে আর থাকবে না। নিচের যে ঘর দুটো ফাঁকা আছে সেই ঘরে শিফট করে যাবে কালই। সেই রাতে এইসব আলোচনা করেই কাটিয়ে দিল ওরা। পরের দিন যথারীতি উঠে রোজের মতোই স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো। কিন্তু ওরা খুবই চুপচাপ ছিল। ওদের মাথায় কালকের ওই সাংঘাতিক ঘটনাটা খুব খারাপভাবে কবজা করেছিল। তারপর যে যার মতো স্কুলে বেরিয়ে গেল। কিন্তু ওদের দেখে পলা দেবী কিছু একটা সন্দেহ করতে পারছিল। মায়ের মন তো সবই বুঝতে পারে। পলা দেবী মনে মনে ঠিক করলো ওরা যাই লুকোচ্ছে স্কুল থেকে ফিরলে ওদের ভালোভাবে জিজ্ঞেস করবে কি হয়েছে। তারপর ওই বেলা 12টা থেকে 12:30 নাগাদ কিছু জিনিস কিনতে পলা দেবী মার্কেটে বেরিয়েছিলেন। ফেরার পথে ওদেরই কলোনির একজন মহিলার সাথে দেখা। উনি ফিরছিলেন উল্টো দিক থেকে, মানে পলা দেবীদের বাড়ির দিক থেকে। ওনারাও বাঙালি, ফলে একটু আধটু কথাবার্তা হয়েছে যেতে আসতে। পলা দেবীকে দেখে উনি বললেন, আরে এদিকে কোথায়? পলা দেবী বললেন, ওই একটু কেনাকাটা করার ছিল, ঘরের কিছু জিনিসপত্র, সেটাই আনতে গেছিলাম। আচ্ছা, তোমার মেয়ের শরীর টরীর খারাপ নাকি? কিছু হয়েছে? প্রশ্ন করলেন সেই মহিলা।
পলা দেবী একটু অবাক হয়ে বলল, কই না তো, শরীর খারাপ হবে কেন? কেন বলো তো হঠাৎ এই কথা বললে? তারপর ওই মহিলা এমন একটা কথা বললেন যেটা শুনে পলা দেবীর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। না মানে সঙ্গীতা তো স্কুল যায়নি আজ, তাই ভাবলাম যে শরীর টরীর খারাপ হলো নাকি। পলা দেবী খুব উত্তেজিত হয়ে বলল, ও স্কুল যায়নি মানে? কোথায় দেখলে তুমি ওকে? আমি কিছু বুঝতে পারছি না। মহিলাখানি ঘাবড়ে গিয়েই বলল, ইয়ে মানে আমি দোকানেই গেছিলাম একটু, তোমাদের বাড়ির সামনে দিয়ে তো ফিরলাম। তা তোমার মেয়েকে তো আমি দেখলাম বারান্দাতে বসেছিল পিছন ফিরে, তাই আমাকে দেখতে পাইনি ও, যদিও আমিও আর ডাকিনি, কি করছে তাই ভাবলাম ডিস্টার্ব করব না, তাই তো আমি জিজ্ঞেস করছি যে ও স্কুল যায়নি, শরীর খারাপ কিনা। কেন বলো তো, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? এটা শোনার পর পলা দেবী উত্তর দেওয়া তো দূর, পড়ি কি মরি করে যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে বাড়ির দিকে ছুটল। মহিলাটি হাঁ করে তাকিয়ে দেখল যে হলো কি পলা দেবীর, অমন অবাক হয়ে ভয় পেল কেন। পলা দেবীর মনে তখন একটাই প্রশ্ন, যে সকালে যে কারণে ওরা চুপচাপ ছিল, কিছু হয়নি তো, শরীর টরীর খারাপ করেনি তো, হলো কি? কিন্তু পলা দেবীর মাথায় এলো যে বাড়ির চাবি তো তার কাছে, বেরোনোর সময় তো তালা দিয়ে বেরিয়েছে, তাহলে যদি সঙ্গীতা বাড়িতে ফিরেও আসে, সে ভিতরে ঢুকলো কিভাবে? চাবি তো ওর কাছে নেই। এইটা মাথায় আসতেই পলা দেবীর যেন গা হাত পা ঠান্ডা হয়ে আসলো, গলা শুকিয়ে আসছিল, ওর মনে হচ্ছিল খুব খারাপ কিছু হতে চলেছে, খুবই খারাপ হচ্ছে, বুক ধড়পড় করছে। ভীষণ জোরে হেঁটে এসে তাড়াতাড়ি করে বাড়ির সামনে এসে দেখে বাইরে ঠিক যেমন তালা দিয়ে গেছিল সেরকমই তালা ঝুলছে। ফলে কেউ বাইরে থেকে আসেনি এটা তো শিওর, কারণ বাড়িতে ঢোকার একটাই রাস্তা। ফলে সঙ্গীতার কিচ্ছু হয়নি, ও স্কুলেই আছে। কিন্তু এবার প্রশ্নটা আরোই ভয়ঙ্কর, তবে সেই মহিলা কাকে দেখল ওদের বারান্দায়? কে সেই মেয়ে যে পিছন ফিরে বসেছিল ওদের বারান্দায়? এই সব ভেবে তো পলা দেবী বাড়ির তালাটা খুলে যে ভিতরে ঢুকবে সেটাই পারছে না ভয়েতে। পলা দেবী ভালো করে বারান্দার দিকটা দেখল, কেউ নেই সেখানে এখন। তবে সেই মহিলা কার কথা বলছিল? অনেকক্ষণ ধরে ভালো করে দেখে নিয়ে আস্তে আস্তে তালাটা খুলে বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলো। তারপর তার জিনিসপত্র সেই নিচের টেবিলের উপর রেখেই আগে খুব সতর্কভাবে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠল। তারপর দোতলায় গিয়ে ভালো করে আগে বারান্দাটা দেখে নিল, কিন্তু সেখানে কেউ নেই। তারপর যখনই বারান্দা থেকে সঙ্গীতার ঘরের দিকে যাবে বলে পা বাড়ালো, তার চোখের সামনে যে ঘটনাটা ঘটল সেটা দেখে পলা দেবীর প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল ভয়েতে। সে স্পষ্ট দেখল যে কিছু বা কেউ যেন হামাগুড়ি দিয়ে কিংবা মাটিতে বসে বসে চললে যেমন হয় ঠিক সেরকমই ঘষে ঘষে সঙ্গীতার ঘরের ভিতর ঢুকে গেল। এত তাড়াতাড়ি পুরো ঘটনাটা ঘটল যে পরিষ্কার করে কিছু বুঝতেই পারল না সেটা কি ছিল। ওরকম হামাগুড়ি দিয়ে ওরকম মাটির ওপর বসে বসে কে ছিল ওটা? ওটা বিড়াল বা অন্য কোনো জন্তু জাতীয় কিছু নয়, এইটা তো পলা দেবী বুঝে গেছে।
তবে ওটা কি? পলাদেবীর কোনো রকমই সাহস হলো না সেই সঙ্গীতার ঘরে গিয়ে দেখবার। তারপর পলাদেবীর সাথে সেই বাড়িতে কি হলো, সেই অদ্ভুত গঠনের জিনিসটা কি যেটা সঙ্গীতার ঘরের দিকে ঢুকে গেল, এবং সেই রহস্যময় বাড়িতে আরও কত কি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে এবং ওরা কোন বড় বিপদের মুখে পড়তে চলেছে, সবটা জানতে হলে আমার এই ভিডিওর পরের অংশটা শুনতে হবে। যে সেই বাড়িতে এত যে ভুতুড়ে ঘটনা ঘটছিল ওদের সাথে, সেটার আসল রহস্যটা কি এবং ওদের শেষ পরিণতি কি হবে, সবটা জানতে হলে আমার পরের অংশটা অবশ্যই শুনবেন। আজ এই অবধি, দেখা হবে পরের পার্টে। দ্য ডার্ক প্লেসে।